Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear viewers and learners, hope you are all are well by the grace of Almighty Allah. Today we are going to, inshallah, we are going to complete the rest of the part of present indefinite tense. অর্থাৎ আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাকি অংশটা ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমরা গত ক্লাসে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আলোচনাগুলো হয়েছিল কি নিয়ে, স্ট্রাকচার নিয়ে আলোচনা হয়েছে, চেনার উপায় নিয়ে আলোচনা হয়েছে এবং কখন অ্যাস হবে কখন ইয়েস হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা আমাদের যে চলার পথে আমরা যে ইংরেজিগুলো ব্যবহার করি, বিশেষ করে কনভারসেশনে, ওই রকম আমরা কিছু সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে রিলেটেড। তো শুরু করার আগে তোমাদেরকে আমি বলি, তোমরা আমাকে কিছু সেন্টেন্সের ট্রান্সলেশন করার চেষ্টা করো। নাম্বার 1, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। তার মানে হলো এখানে আমি ভাত ব্যবহার করেছি, তোমরা যে কোনো ভাত ব্যবহার করতে পারো, যেহেতু আমাদের গত ক্লাসে আমি এই ক্রিয়াটা নিয়েই কথা বলেছিলাম। তো চেষ্টা করো তো, দেখো তো প্রথম বাক্যটা কি হবে, আমি ভাত খাই। এটা আমরা আলোচনা হয়েছে গত ক্লাসে যে আমি, এটা ইংরেজি কি, আই, ভাত খাওয়া ইংরেজি কি, এটা হচ্ছে ভাত ইংরেজি হচ্ছে রাইস, তাই না, রাইস, RICE, রাইস। আর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আই ইট রাইস। আমি ভাত খাই। এখন আমি ভাত খাই না, এটাকে কি করব, ওকে, প্রথমে আই সাবজেক্ট আমরা ঠিক রাখলাম, আবার ভাত হচ্ছে এখানে অবজেক্ট, সুতরাং আমরা ভাত ঠিক রাখলাম রাইস। এবার খাই না এই কথাটার জন্য আমরা কি করব, এখন প্রথমত আমার খাওয়া, খাওয়া হচ্ছে ইট। এখন না এর জন্য আমি কি করব, না এর জন্য কি নো লিখবো না নট লিখবো। আচ্ছা, যদি আমি এরকম লিখি আই নট ইট রাইস, হবে? আই নট ইট রাইস, নট অর্থ না, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত, না, এটা হবে না, এটা হবে না। এখন তাহলে কেন হবে না, কেন আমি নট ব্যবহার করতে পারছি না, কে বলতে পারো আমাকে? দেখো, চিন্তা করো, কেন আমি এখানে নট, আমি কেন নট শুধু বসাতে পারছি না, কেন আমার তো নাই আছে। তাহলে পারছো? আচ্ছা, যদি বেড়ে থাকো দ্যাটস ভেরি গুড, আর যারা পারো নাই তারা এখন আমার এটা দেখো, পরের অংশ দেখো। এইটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে ইংরেজিতে আমি এভাবে বলি কথাটা, যে ইংরেজিতে সবচেয়ে বুড়ো মানুষ, মানে ইংরেজিতে বুড়ো মানুষ হচ্ছে নট। মানে কি, একটা বুড়ো মানুষ যেমন একটা অবলম্বন ছাড়া চলতে পারেন না, তার একটা হেল্প প্রয়োজন হয়। তো এইরকমভাবে নটটাও কিন্তু বাক্যে, সে বাক্যে একাকী ব্যবহার হতে পারে না, তার একজন হেল্পের প্রয়োজন হয়। এখন হেল্প কে দিবে মনে আছে? হেল্প যদি কোনো কারোর কাছ থেকে নিতে হয়, অক্সিলারি ভার্ব নামে একটা ভার্ব আছে, যেটা আমাদের কনজুগেশন অফ ভার্বের ক্লাসের মধ্যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো সেখানে এইরকম একটা অক্সিলারি ভার্ব আনবো। এখন আমরা তাহলে একটা ব্যাপার আমরা কনফার্ম হলাম যে যদি আমি নটটা ব্যবহার করতে চাই, এই নটটা যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে এর আগে আমার কি লাগবে, এখানে আমাদের অক্সিলারি লাগবে, এখানে আমার অক্সিলারি লাগবে। এখন অক্সিলারি জগতে তো অনেকেই আছে, এখন কাদেরকে আমরা আনবো? মনে আছে অক্সিলারি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি বা মোডালস। তো প্রাইমারি অক্সিলারিগুলোর মধ্যে আছে টু ডু বার, টু বি বার, টু হ্যাভ বার। তবে জেনে রাখবা যে যদি বাক্যে অক্সিলিয়ারি থাকে তাহলে কিন্তু তার সাথে আমরা নট ব্যবহার করে বাক্যটাকে আমরা নেগেটিভ করব। কিন্তু যদি অক্সিলিয়ারি যদি না থাকে তখন আমাকে অক্সিলিয়ারি এনে বাক্যটা নেগেটিভ করতে হবে। এখন ওই অক্সিলিয়ারিটা আমি কই পাবো? এটা আমাকে একমাত্র শুধুমাত্র টু ডু ভার্বকেই আমি আনতে পারবো। আমি আবারও তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করছি যে যদি বাক্যে অক্সিলিয়ারি থাকে, যেমন ধরো একটা অক্সিলিয়ারি যুক্ত আমরা একটা বাক্য দেখি, ধরো একটা অক্সিলিয়ারি যুক্ত একটা বাক্য দেখি আমরা, যেমন ধরো I can do it, I can do it। এই বাক্যটার মধ্যে আমরা অক্সিলারি চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করেছি, যে এখানে ক্যানটা হচ্ছে কি অক্সিলারি। তাহলে আমি যখন এই বাক্যটাকে কনভার্সন করতে গেলে, যখন আমি বাক্যটাকে আমি নেগেটিভ করব, তখন আমার বাক্যটা হবে I ক্যান নট ডু ইট।
এখন এইখানে কিন্তু এই ক্যান নট কারে লেখা হয় কান্ট, ক্যান নট অথবা আই কান্ট ডু ইট, ঠিক আছে। তো এখন আমি এখানে কিন্তু আমার অলরেডি ক্যান কিন্তু আমার অক্সিলারি আছে, এই জন্য আমি কিন্তু এখানে নট ব্যবহার করছি, আমাকে আর কোনো অক্সিলারি আনার প্রয়োজন হয় না। কিন্তু নটটা কিন্তু একাকি বসে নেই, সে কিন্তু দেখো অক্সিলারির সাথে বসছে, যেহেতু ছিল তাই আমার আর প্রয়োজন হয় না। কিন্তু এই বাক্যটার মধ্যে আই ট্রাইস, এই বাক্যটার মধ্যে এখানে কিন্তু আমার কোনো অক্সিলারি নাই, তাহলে আমাকে এখানে অক্সিলারি আনতে হবে। এখন মনে রাখবা যে অক্সিলারি তোমাকে এই ক্ষেত্রে তোমাকে অক্সিলারি কে দেবে, অর্থাৎ কোন অক্সিলারিটা তুমি আনবা, একমাত্র তুমি এখানে আনতে পারবা শুধুমাত্র বা কেবলমাত্র টু ডু ভার্ব। এখন এই টু ডু ভার্ব কারা? টু ডু ভার্ব হলো ডু, ডাজ, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, আর ফার্স্ট হচ্ছে ডু, ডিড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বলছি যে যদি বাক্যটাকে আমি নেগেটিভ করতে চাই, অক্সিলারি যদি না থাকে তাহলে আমাকে একটা অক্সিলারি আনতে হবে, আর সেটা আমি আনবো টু ডু ভার্বকে। এখন আমার টু ডু ভার্বের মধ্যে এখানে আবার ফর্ম কতগুলো আছে, প্রেজেন্ট ফর্মে আছে ডু, ডাজ, ফার্স্ট ফর্মে আছে ডিড, আমি এখন কোনটাকে আনবো? হ্যাঁ, যদি তোমার এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে, কারণ এখানে ভার্বের কোন ফর্ম ব্যবহার করছে? প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই তুমি এই দুইজনের থেকে একজন আনবা, আর যদি প্রেজেন্ট ফর্মে না থাকে তাহলে তুমি তোমার তখন ফার্স্ট ফর্মে যদি থাকে সেই ক্ষেত্রে তুমি ডিড আনবা। এখন আমরা দেখতেছি এখানে আমাদের আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই আমি ডু অথবা ডাজ এই দুইটা থেকে একটা আনবো। এখন কোনটা আনবো সেটা ডিপেন্ড করবে আমার এই সাবজেক্টের উপরে। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা জানি আই এর সাথে বসে ডু, তাহলে এখন আমার এটা কি হবে? আমি যদি বাক্যটা নেগেটিভ করতে চাই আই ডোন্ট ইট রাইস, তাহলে আমি ভাত খাই না। আবার এই বাক্যটা যদি এই আমি ভাত খাই না, এটা না হয়ে যদি সে ভাত খায় না হতো, সে ভাত খায় না, এটা যদি হতো তখন আমরা কি লিখতাম? তখন আমরা লিখতাম হি। এখানে দেখো এটার সে ভাত খায় যখন হতো, অর্থাৎ যদি এরকম হতো সে ভাত খায়, এটা হতো হি ইটস রাইস। আর যখন হচ্ছে সে ভাত খায় না তখন হবে হি ডাজ নট, কেননা হির সাথে তার ডু বসে না, ডাজ বসে, হি ডাজন্ট ইট রাইস। তাহলে একটা ব্যাপার দেখো যে যখন আমি একটা বাক্যকে নেগেটিভ করতে গেছি, যদি বাক্যটার মধ্যে তোমার বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে নেগেটিভ করলে অক্সিলারি যদি না থাকে আমরা অক্সিলারি আনতে হবে, আর সেটা হলো টু ডু ভার্ব, ডু অথবা ডাজ অথবা ডিড। যদি প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি আনবো কি ডু অথবা ডাজ। এখন ডু বসবে না ডাজ বসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট আই, তার সাথে বসে ডু, এখানে সাবজেক্ট ছিল হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে বসছে ডাজ। আর একটা ব্যাপার মনে রাখবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়, এভরিবডি এভরিওয়ানের ছাড়া আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়। সেটা হচ্ছে যে এই যে এইখানে তোমার দেখো এস আছে, এখানে এস থাকার কারণে তুমিও কিন্তু এখানে ডাজ লিখছো। আবার দেখো এখানে কিন্তু তোমার এর আগের সেন্টেন্সটা কি ছিল? আই ইট রাইস, এখানে তুমি দেখো এখানে কিন্তু শুধু ইট ছিল, এখানে এস ছিল না, তাই তোমার আর এখানে কিন্তু কি এখানে তোমার আর এস ডাজ আনার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা আশা করি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা শেষ করলাম, যে ডু অথবা ডাজ কখন আনবো, কেন আনবো, কোন ক্ষেত্রে ডু হবে, কোন ক্ষেত্রে ডাজ হবে, কোন ক্ষেত্রে ডিড হবে। এবার এটার মধ্যে দেখি আমি কি ভাত খাই। এখন বাক্যটা ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে প্রথমে অক্সিলারি আনতে হবে। এখন তোমার এইটা অক্সিলারি করতে গেলে, ইন্টারোগেটিভ করতে গেলে এখানে তো একটা অক্সিলারি, সে অক্সিলারি কে তোমাকে দেবে? সেই টু ডু ভার্ব। এখন কাকে আনবো? ডু আনবো না ডাজ আনবো না ডিড আনবো? সেই একই কথা, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, খাই রসই আছে শেষে, তাহলে তোমার এবার হবে ডু, সাবজেক্টকে আই, ডু আই, আর বা খাওয়া ইংলিশ হচ্ছে ইট রাইস, ডু আই ইট রাইস। দেখো খুব সহজ ব্যাপার। আমি আগেরটা যদি বুঝে থাকি যে এখানে কখন ডু বসবো কখন ডাজ বসাবো, সেটাও যদি বুঝে থাকি তাহলে আমরা এই ডু বুঝে ফেলছি যে ডুটা কেন আসছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর আমার আরেকটা বিষয় হচ্ছে আই এর সাথে বসে ডু, প্রেজেন্ট টেন্সের কারণে ডু অথবা ডাজ যে কোনো একটা, আর আই এর সাথে বসে ডু। আর এই কথাটাই যদি সে ভাত খায়, সে
এখানে বলছে আমি কি ভাত খাই, এখানে যদি এরকম হতো সে কি ভাত খায়, তাহলে এখন এই জায়গার মধ্যে কি করতা, এখানে লিখতা ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, সে কি ভাত খায়, হ্যাঁ ডাজ হি ইট রাইস। তাহলে এখানে কেন আমরা ডাজ আনছি, সে একই কথা, সে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডাজ আসছে। আর হ্যাঁ মনে রাখবা এখানে কিন্তু আবার এস দিতে যেও না, কেননা এস এর রূপটা কিন্তু মানে থার্ড পারসন রূপটা কিন্তু ডাজের মধ্যে চলে গেছে, আর আমরা জানি টু ডু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো যাই হোক বিষয়টা আমরা আশা করি খুব ভালোভাবে আমরা বুঝে ফেলছি। এবার আমরা দেখব এই বাক্যটাকে নেগেটিভ, সে কি ভাত, আমি কি ভাত খাই না। এখন তাহলে যেহেতু না আছে তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, আর যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আমাকে প্রথমে অক্সিলারি আনতে হবে। তাহলে এখন আমি এখানে কি করব, ডোন্ট আই। এখন ডোন্ট আমি কেন লিখছি, না এর কারণে আমি লিখছি ডোন্ট, আর ওই যে এখানে আমার অক্সিলারি ছিল না তাই আমি আনছি ডোন্ট আই ইট রাইস, অর্থাৎ আমি কি ভাত খাই না। এবার সে ক্ষেত্রে এটা দেখি, সে কি ভাত খায়, এবার আমরা যদি বলি সে কি ভাত খায় না, সে কি ভাত খায়, সে কি ভাত খায় না, তাহলে এখন আমরা এটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করব, এই ক্ষেত্রে হবে নেগেটিভ যেহেতু বাক্যটা না আছে তাহলে আমরা আনবো ডাজন্ট হি ইট রাইস। আমি তোমাদেরকে এই দুটো ব্যাপার ডোন্ট এবং ডাজন্ট, এই দুটো ব্যাপার আমি আরেকবার একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করি। দেখো প্রথমত আমি কি ভাত খাই না, এই বাক্যটার মধ্যে না আছে, আর খাই প্রেজেন্ট টেন্সে, তাই আমাকে এখানে অক্সিলারি আনতে হবে। প্রেজেন্ট টেন্সে আমরা যেহেতু এখানে আমার তোমার নট ব্যবহার করব বা প্রশ্নবোধক করব, তাই আমাকে অক্সিলারি আনতে হবে। এখন কাকে আনবো, আমরা জানি একমাত্র আমাকে অক্সিলারি দিতে পারবে টু ডু ভার্ব, ডু ডাজ এবং ডিড, এটা থেকে আনবো যেহেতু এখানে নাই। তো ডু ডাজের মধ্যে আমি কোনটা আনবো, ডু আনবো না ডাজ আনবো, আমাকে অবশ্যই আনতে হবে ডু অথবা ডাজ, যেগুলো থেকে ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট আই এর সাথে বসে ডু, তাই আমার এখানে আনছি ডু, আর এখানে না থাকার কারণে লিখছি ডোন্ট। সেম কাজটা আমরা এখানে করছি, হির জন্য তার ডু বসে না, তার সাথে বসে ডাজ, আর বাক্যটা না নেগেটিভে থাকার কারণে লিখছি ডাজন্ট। কেন আমরা প্রথমে লিখছি, যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য, যদি এটা অ্যাফার্মেটিভ হতো তাহলে লিখতাম হি ডাজন্ট, ইন্টারোগেটিভের কারণে লিখছি ডাজন্ট হি, তাই এটা প্রশ্নবোধক হয়ে গেছে। এরপরে আর বাকি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানেও আছে, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার চলো তোমাদেরকে আমি কিছু সেন্টেন্স দিচ্ছি যেগুলো নিয়ে তোমরা ভাববা, এখন করবা। যেমন আমি কাজটি করি, আমি কাজটি করি। আচ্ছা আমি বাদ দিচ্ছি এই ক্ষেত্রে, ধর আমরা দিলাম জামাল, জামাল কাজটি করে। তারপরে জামাল কাজটি করে না। তারপরে জামাল কি কাজটি করে, জামাল কি কাজটি করে। তারপর হচ্ছে জামাল কি কাজটি করে না। করো, সবাইকে আমি দিলাম, তোমরা এইবার সবাই ভিডিওটা এখানে পজ করো, পজ করে এবার তোমরা এই 4টা সেন্টেন্স করো। কোনো সমস্যা নেই, না পারলে তো আমি আছি তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটা এখন পজ করবে, পজ করে তোমরা এবার নিজেরা করো। সবার করা শেষ? এবার চলো আমরা একটু দেখি এগুলার উত্তরটা আমরা কি করব। প্রথমত জামাল কাজটি করে, আসো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে, সাবজেক্ট আমরা পেয়েছি জামাল, তাহলে আমরা লিখলাম জামাল। অবজেক্টটা কে, কাজ, যেহেতু টি আছে তাই দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এবার কাজ করা, করাটা হচ্ছে ক্রিয়া, করা ইংরেজি কি, ডু। তাহলে ডু কে এখানে আমরা কি লিখবো, ডু আমরা পাইলাম করা ইংরেজি। এখন আমি কি ডু লিখবো না ডাজ লিখবো। জামাল থার্ড পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার,
যেহেতু জামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার এখানে কি হবে, ভার্বের শেষে এস বা ইএস। আর ভার্বের শেষের বর্ণ ভাবিকে বেশি দিও, মনে আছে? তো এখানে ভার্বের শেষের বর্ণ কি, ও, ওটা কি ভাওয়েল। এই ভাওয়েল হওয়ার কারণে এখানে তোমার ব্যবহার করতে হবে ইএস। তাহলে জামাল ডাজ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার জামাল কাজটি করে না, তাহলে দেখো জামাল এখন করে না, সেটা আমরা করে জামাল করা, করা ইংরেজি কি ডু, এরপরে দা ওয়ার্ক, কাজটি। এখন দেখো এটা মজার ব্যাপার, কিন্তু করে না, না আছে তো এখানে। এখন এখানে কিন্তু আমার কোনো অক্সিলারি নাই। তুমি দেখো অ্যাফার্মেটিভ বাক্য করে দেখো আগে, কোনো অক্সিলারি আছে নাই। এই ডাস কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। আমার অক্সিলারি তোমার এর মধ্যে কনজুগেশন অফ ভার্বের ভিডিওতে এই ব্যাপারে আলোচনা আছে যে এই ডাসটা কিন্তু তোমার এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, তার মানে এই বাক্যে আমার কোনো অক্সিলারি নাই। এখন আমার তো নট না আছে, যেহেতু নট ব্যবহার করতে হবে, তাহলে আমার এই নটটা তো সে তোমার একাকী ব্যবহার হবে না। এখন নটটা যেহেতু একাকী ব্যবহার হবে না, নটটা যদি একাকী ব্যবহার হবে না, আমাকে একটা অক্সিলারি আনতে হবে। কারণ কাকে আনবো? এই ক্ষেত্রে আমরা বলছি যে তোমাদেরকে টু ডু ভার্ব থেকে আনবো। তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড, যেহেতু প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে, করে এ আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, অতএব আমাকে আনতে হবে টু ডু ভার্ব। কি সেটা? ডু অথবা ডাজ, তার ভিতরে আনতে হবে। এখন এখানে জামালের কারণে তোমার জামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জামালের সাথে বসে ডাজ, ডাজ। তাহলে কি হলো? জামাল ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ জামাল কাজটি করে না। আশা করি তোমরা বুঝছো। এবার পরেরটা, জামাল কি কাজটি করে? এখানে কি বলছে দেখো, প্রশ্নবোধক চিহ্ন, মানে বাক্যটা ইন্টারোগেটিভ। এই বাক্য ইন্টারোগেটিভ করতে গেলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড আর একটা হচ্ছে অক্সিলারি। যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে আমাকে অক্সিলারি দিয়ে বাক্যটা করতে হবে। এখন অক্সিলারিটাকে, এখানে আমরা অক্সিলারি অলরেডি আমাদের আছে, এখানে আমরা দেখি কাকে আনা যায়। আগে আমরা দেখি এটা বসাই যে অক্সিলারি, এখানে আমরা কাকে আনবো? ডাজ। আচ্ছা, ডাজ, এরপর সাবজেক্ট কে? জামাল। এরপরে এখানে আমরা লিখলাম দা ওয়ার্ক। এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এখানে হবে ডাজ জামাল ডু দা ওয়ার্ক। এখন দেখো কি হয়েছে এই বাক্যের মধ্যে। আসলে প্রথমত আমার বাক্যটা করতে হবে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, তাই আমার অক্সিলারি প্রয়োজন। আর জামালের সাথে অক্সিলারি বসে ডাজ, এটা কিন্তু আমি আনছি কিন্তু তোমার অক্সিলারি থেকে। এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব, এটা প্রধান ভার্ব। যেহেতু এই ভার্ব আমরা এখান থেকে, এই যে এখানে আমরা পেয়েছি। এখন বলে স্যার এখানে ডাজ লিখলেন না কেন? এখানে ডাজ আছে, এখানে কেন ডাজ লিখলেন না? এখানে ডাজ কেন লিখবো? কারণ হচ্ছে যে যেহেতু থার্ড পার্সনের রূপটা অলরেডি কিন্তু তোমার এখানে চলে গেছে, অর্থাৎ থার্ড পার্সন অলরেডি আমার এখানে কিন্তু চিহ্নিত করতেছে, এখানে আর প্রয়োজন নাই। আর আমরা জানি বিশেষ করে ডু ডাজ এদের পরে আর তোমার ভার্বের তোমার এদের পরে ভার্বের সরাসরি প্রেজেন্ট ফর্ম। এই ক্ষেত্রে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো ভার্বের শেষে আর এস বা ইয়ে যুক্ত হয় না, একবার যখন ব্যবহার হয়ে যায়। তাহলে ডাজ জামাল ডু দা ওয়ার্ক। আচ্ছা, এবার আমরা নেগেটিভ করব। তাহলে সহজ কথা, অক্সিলারি আনতে হবে। অক্সিলারি কাকে আনবো? টু ডু ভার্বকে। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে জামাল, যেহেতু সাবজেক্ট হচ্ছে আমার জামাল, তাই জামালের সাথে বসবে ডাজ। আর বাক্যটা আছে নেগেটিভে, তাই হবে ডাজন্ট, অর্থাৎ ডাজন্ট জামাল, এরপরে কি ডু দা ওয়ার্ক, ডাজন্ট জামাল ডু দা ওয়ার্ক। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার তোমরা কি করবা, তোমাদের আশেপাশে যত ইংরেজি শব্দ আছে, যত ভার্ব আছে, এগুলোকে নিয়ে তুমি তুমি চিন্তা করো। যেমন যেমন তুমি এটা করতে পারো, আমি পানি খাই, আমি পানি খাই না, পান করো অবশ্য, আমি পানি পান করি, আমি পানি পান করি না। আবার আমি কি পানি পান করি, আমি কি পানি পান করি না। আবার তুমি এরকম করতে পারো, আমি মুভি দেখি, আমি কি মুভি দেখি না, আমি কি মুভি দেখি, তারপরে আমি কি মুভি দেখি না। এই জাতীয় বাক্যগুলো তোমরা এবার প্রত্যেকে তোমাদের আশেপাশের যতগুলো ভার্ব তুমি খুঁজে পাচ্ছ, এইগুলো দিয়ে অ্যাকশন ভার্ব বিশেষ করে এগুলোকে দিয়ে তুমি শুধুমাত্র এরকমভাবে সেন্টেন্স মেকিং করো। যদি এটা করতে পারো, তোমার দেখো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি তোমার প্রেজেন্ট টেন্স রিলেটেড ট্রান্সলেশনে আর তেমন কোনো সমস্যা থাকবে না। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ টেন্স পার্ট 3-তে দেখা হবে ইনশাআল্লাহ আবার। আল্লাহ হাফেজ।